আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গতকাল আমি তোমাদের সাথে ক্লাস করেছিলাম তোমাদের সামনে যে পরীক্ষাটি আছে, প্রি টেস্ট পরীক্ষা, অর্থাৎ তোমরা দ্বিতীয় বর্ষে ওঠার পর যে পরীক্ষাটি তোমাদেরকে ফেস করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। সেই প্রি টেস্ট পরীক্ষার ডিটেইল সিলেবাস আমি আলোচনা করেছিলাম গতকাল, এবং প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে আলোচনাগুলি হয়েছিল। এই পর্যায়ে আমি তোমাদের সেই সিলেবাসের অংশ থেকে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব, যেটা গত ক্লাসেই বলা হয়েছিল যে সিলেবাস আলোচনার পর তোমাদের বিষয়ভিত্তিক আলোচনাগুলি শুরু হবে। তোমাদের সিলেবাসে যে ইনগ্রেডিয়েন্টসগুলি আছে, যেই অধ্যায় বা যে অনুশীলন করতে হবে, যে বিষয়গুলি আছে সেগুলির উপর আলোচনা হবে। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে প্রি টেস্টের সিলেবাস দেখতে পাচ্ছ, যারা গত ক্লাসে ক্লাস করতে পারোনি। সেখানে গ্রামারের অংশে ছিল প্রোনাউন রেফারেন্সিং, অর্থাৎ এখানে ন্যারেশন আছে, প্রোনাউন রেফারেন্সিং আছে, কানেকচার্স, পাঞ্চুয়েশন আছে। আমি প্রথম পর্যায়ে তোমাদের প্রোনাউন রেফারেন্সিং নিয়ে আলোচনা শুরু করব। তো চলো এবার শুরু করা যাক আমাদের নির্ধারিত যে আলোচনা আছে। আর এর মধ্যে তোমরা যদি কোনো কমপ্লিকেশন ফেস করো, কোনো রকম প্রবলেম হয়, সেটা আমাকে সাথে সাথে জানাবে। সবাই নিশ্চয়ই খেয়াল করছো এবার। তোমরা স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছ, আমি অ্যাজ ইউজুয়াল যে কোনো এক্সারসাইজ করানোর সময় তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা জানা প্রয়োজন, সেই বিষয়টা জানানোর চেষ্টা করি। গতকালও তোমাদের প্রোনাউন রেফারেন্সিংয়ের প্যাটার্ন কেমন হবে সেই বিষয়টা আমি কিন্তু আলোচনা করেছিলাম। তারপরও আলোচনার সুবিধার্থে আরেকবার তোমাদের সামনে এটা উপস্থাপন করছি। স্যাম্পল কোয়েশ্চেন অফ প্রোনাউন রেফারেন্সিং, অর্থাৎ পরীক্ষার হলে প্রোনাউন রেফারেন্সিংয়ের যে কোয়েশ্চেনটা তোমাকে ফেস করতে হবে, স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকমই একটা প্রশ্ন তোমার ফেস করতে হবে। আর এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখছি, এখন ক্লাস হচ্ছে নারায়ণগঞ্জ কলেজের নারায়ণগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের, যারা ফাইনাল পরীক্ষা কিছুদিন আগে দিলে রেজাল্ট হলো, এবং এখন গতকাল থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে। এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় বর্ষের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমাদের প্রি টেস্টের সিলেবাসের যেই অংশগুলি আছে সেখান থেকেই বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। আজকে আলোচনার বিষয় প্রোনাউন রেফারেন্সিং। তো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রোনাউন রেফারেন্সিংয়ের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই ক্ষেত্রে কেউ যদি কোনো সমস্যা ফেস করো, শব্দ শুনতে অসুবিধা হয় অথবা স্ক্রিন দেখতে অসুবিধা হয়, সেটা আমাকে তোমরা সাথে সাথে কমেন্টে জানাবে। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব। Identify the unclear pronoun references in the following paragraph. বলেছে এখানে আমাদের মূল কাজ কিন্তু আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করতে হবে? দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, অর্থাৎ তোমাদের এই প্রোনাউন রেফারেন্সিং করার জন্য একটা প্যাসেজ দেওয়া হবে, একটা প্যারাগ্রাফ দেওয়া হবে। নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফের উপর ভিত্তি করে তোমাকে বের করতে হবে, এই প্যারাগ্রাফ থেকে তোমাকে বের করতে হবে যে কত ধরনের প্রোনাউন এখানে আছে। কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ এই প্যাসেজের বেশ কিছু জায়গায় প্রোনাউনটা অপরিচ্ছন্ন আছে, ভুল আছে, আনক্লিয়ার অবস্থায় আছে, সেটা তোমাকে স্পষ্ট করতে হবে। এটাই হচ্ছে এই প্রোনাউন রেফারেন্সিং এর কাজ।
আরেকবার প্রশ্নটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমার করণীয় সম্পর্কে তুমি অবগত হবে এবং তোমার আনসার করতে সুবিধা হবে। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ হোয়ার নেসেসারি। সব জায়গায় কিন্তু পরিবর্তন করতে বলে নাই। কি বলা হয়েছে? হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন শুধু সেই জায়গাটাতে পরিবর্তন করবে, অন্য কোনো জায়গায় পরিবর্তন করার প্রয়োজন নাই। বলেছে হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। এবং যে জায়গাটাতেই প্রয়োজন হবে সেই জায়গায় তুমি রিরাইট করবে, তুমি শুদ্ধভাবে সেটাকে লিখবে, আরেকটু পরিচ্ছন্নভাবে আরেকটু ক্লিয়ার করে সেই বিষয়টা লিখবে। যদি ভুল থাকে সেই ভুলটাকে সংশোধন করবে। এবং all pronoun references are clear, so that all pronoun references are clear, যাতে প্রত্যেকটা প্রোনাউন যিনি এই প্যাসেজটা রিড আউট করবেন তার কাছে যেন একদম ক্লিয়ার হয়ে যায়। এটাই হচ্ছে এই প্যাসেজের মূল উদ্দেশ্য বা এই এক্সারসাইজের মূল উদ্দেশ্য। তো এখানে তুমি একটা বিষয় খেয়াল করবে যে আমরা অনেকগুলি প্রোনাউন কিন্তু পাবো একটা প্যাসেজের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলি প্রোনাউন খুঁজে পাওয়া যায়। এখন অনেকেই প্রশ্ন করবে যে সবগুলি প্রোনাউন কি আমি চেঞ্জ করব কিনা। এখানে খেয়াল করে দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগে থেকেই গ্রিন যে পেন ব্যবহার করেছি, ইঙ্ক ব্যবহার করেছি বোল্ড করার জন্য। যেমন এখানে হু একটা প্রোনাউন, হিম প্রোনাউন, ইট, উই, এই যে এরকম অনেকগুলি প্রোনাউন এখানে সেট করা হয়েছে। সাধারণত যে প্রশ্নগুলি তোমাদের জন্য প্রোভাইড করা হয় সেখানে দেখা যায় যে 5টার বেশি ভুল থাকে না। মোটামুটি 5টা সলভ করতে পারলেই তোমাদের সমস্যা শেষ হয়ে যাবে। অর্থাৎ যতগুলি প্রোনাউন থাকে সেগুলি তুমি খুঁজে বের করবে প্রথম অবস্থায়, কিন্তু সেখান থেকে ওই প্রোনাউনগুলি ধরে ধরে যে কোন প্রোনাউনগুলি ভুল আছে এবং কোন প্রোনাউনগুলি অস্পষ্ট আছে সেটাকে আমরা আরও ক্লিয়ার করে ভুল সংশোধন করে লিখব। এখন আমাকে কয়টা পূরণ করতে হবে? 5টা। বাকিগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে। এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে যে এই ভুলগুলি আমি কিভাবে চিহ্নিত করব এবং যেই জায়গাগুলিতে ভুল নাই কিন্তু অপরিচ্ছন্ন বা আনক্লিয়ার অবস্থায় আছে সেটাকে আমি কিভাবে ক্লিয়ার করব, সেই স্লাইডের দিকে যাচ্ছি। কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি অবলম্বন করলে খুব সহজেই আমরা এই প্রোনাউনকে ক্লিয়ার করতে পারব। এই পর্যায়ে আমি যেহেতু প্রোনাউন নিয়ে আলোচনা হচ্ছে, অনেকের একটা প্রবলেম যে প্রোনাউন চিনতে পারে না যে আসলে কোনগুলি প্রোনাউন। এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যায় যে প্রোনাউনটাকে আসলে চিহ্নিত করতে পারে না, যে এই শব্দগুলিকে প্রোনাউন বলে। তো যদি তুমি প্রোনাউনকে চিহ্নিতই না করতে পারো তাহলে তুমি সেটাকে ক্লিয়ার করবে কি করে? এই জন্য এই প্রোনাউনের যেই চিহ্নিত করার পদ্ধতি, যে কোনগুলি আসলে প্রোনাউন হয়, সেই একটা চার্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সংগ্রহে রাখার জন্য। তো প্রোনাউন হচ্ছে সাধারণত নাউনের পরিবর্তে বসে। সংজ্ঞা দেওয়া আছে এখানে। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটি প্রোনাউন। তো আমরা এটা বুঝলাম যে কোনো নাউন কি? কোনো কিছুর নামকে নাউন বলে, তার পরিবর্তে যেই শব্দগুলি ব্যবহার হবে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে লিস্ট দেয়া হয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে? আই, উই, হি, শি, দে, এরকম যেগুলি দেখতে পাচ্ছ হিম পর্যন্ত, অর্থাৎ ব্যক্তিবাচক, ব্যক্তিকে সম্পর্কিত যে বিষয়টি, সেগুলি হচ্ছে পার্সোনাল। যেমন রহিম ইজ এ বয়, তাহলে এই যে রহিম শব্দটা একজনের নাম, এটা নাউন হিসেবে বসেছে। এখন এই নাউনের প্রোনাউনটা কি হবে? সেটা হবে হচ্ছে হি, অর্থাৎ এখানে হি হচ্ছে প্রোনাউন। ঠিক একইভাবে ডেমনস্ট্রেটিভ, অনেকে এই প্রোনাউনগুলিকে চিন্তাই করতে পারেন না যে এগুলি যে প্রোনাউন, অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না। এই জন্য এই লিস্টটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে রেখেছি। খুব মনোযোগ সহকারে খেয়াল করবে আলোচনাটি, দেখবে যে প্রোনাউন রেফারেন্সিং নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। দিস, দ্যাট, ইট, দোজ, এটসেট্রা। তারপর বলা হয়েছে 3 নম্বরে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে কি কি আছে? হু, হুইচ, হোয়াট, হোজ, এই শব্দগুলিও ইন্টারোগেটিভ। অর্থাৎ
এখানে যে হু, হুইচ, হোয়াট এই শব্দগুলি ইন্টারোগেটিভ অথবা চতুর্থতে আছে রিলেটিভ এই প্রনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এই ধারণাটাও অনেকের কাছে স্পষ্ট না। তাহলে আমরা যে প্যাসেজগুলি পড়বো সেই প্যাসেজে যখন এই শব্দগুলি পাবো সেগুলিকেও প্রনাউন আকারেই চিহ্নিত করব। তারপর ইনডিফিনিট প্রনাউন, এর মধ্যে কি কি আছে? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এই শব্দগুলি ইনডিফিনিট প্রনাউন। অর্থাৎ প্যাসেজে যখন এই শব্দগুলি পাবো সেগুলিকেও আমার বিবেচনায় নিতে হবে যে এগুলি হচ্ছে প্রনাউন। প্রয়োজন হলে এই অংশগুলি থেকেও আমাদের ক্লিয়ার করতে হবে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ইচ, আইদার, নাইদার, এগুলিকে ডিস্ট্রিবিউটিভ বলে। এরপর রিফ্লেক্সিভ, মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, এই শব্দগুলি রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে পরিচিত। শেষেরটা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই শব্দগুলি হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। আশা করি এই স্ক্রিন থেকে প্রনাউন যে কোনগুলি সেই ধারণাটা তোমাদের স্পষ্ট হয়েছে। এ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমরা এরপরেই যাব আমাদের মূল যে আলোচনা আছে সেই অংশটিতে। আমরা প্রনাউন চিনে ফেললাম, প্রনাউন চিনে গেছে। এবার এই প্রনাউনগুলি প্যাসেজে যখন পাবো সেগুলিকে কিভাবে ক্লিয়ার করতে হবে, শুদ্ধ করতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারো যদি এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টের অংশে প্রশ্ন পাঠাতে পারো। আমরা মূল আলোচনায় চলে এসেছি। রুলস অফ প্রনাউন রেফারেন্সিং, অর্থাৎ যেই নিয়ম অনুসরণ করে তোমাকে প্রনাউন রেফারেন্সিংগুলি করতে হবে। এখানে রুল নাম্বার 1 কি বলা আছে এখানে দেখো, সম্পূর্ণ ভুল প্রনাউন খুঁজে বের করে সেটিকে সঠিক করতে হবে। সম্পূর্ণ ভুল প্রনাউন খুঁজে বের করে সেটিকে সঠিক করতে হবে। অর্থাৎ যে প্যাসেজগুলি আমরা পাবো, প্যাসেজে যে বাক্যগুলি আছে তার ধারাবাহিকতায় ঘটনা বুঝে আমাকে সেই বিষয়টা করতে হবে। এবং কিছু কিছু জায়গায় পাবো আমার প্রথম টার্গেট থাকবে সেই জায়গাটাতে যে ভুল, সম্পূর্ণ ভুল প্রনাউন। আমি বেশ কয়েকটা পদ্ধতি আলোচনা করব। এর মধ্যে এখন যে পদ্ধতিটা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভুল প্রনাউনকে যদি তুমি ক্লিয়ার না করে অন্যগুলিকে ক্লিয়ার করে 5টা পূর্ণ করো সেক্ষেত্রে তোমাকে মার্ক দেওয়া হবে না। ভুল থাকলে অবশ্যই সেটাকে আগে সংশোধন করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ ভুল, এটা একেবারেই ভুল হয়ে গেছে এরকম যে প্রনাউনগুলি আছে সেগুলিকে প্রায়োরিটি দিয়ে আগে সেগুলিকে শুদ্ধ করতে হবে। এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলের দিকে একটু তাকাও। মিতা ইজ এ গুড গার্ল। এখানে মিতা একটা মেয়ের কথা বলা হচ্ছে, সে ভালো মেয়ে। তাহলে মিতার প্রনাউন এখানে ব্যবহার করা হচ্ছে হি গোজ টু স্কুল এভরিডে। হি ব্যবহার করা হয়েছে। মিতা হচ্ছে একজন নারী বা একটা মেয়ে। একটা মেয়ের প্রনাউন কখনোই হি হতে পারে না। এই জন্য দেখো আমি বোল্ড করে লাল কালি ব্যবহার করেছি, লাল কালি দিয়ে সেটাকে ভুল চিহ্নিত করেছে। এখানে হি এই প্রনাউনটাকে আমি চিহ্নিত করলাম, প্রথম সিলেক্ট করলাম। এখন এটা ভুল কিনা সেটা বিবেচনা করব কিভাবে। মিতা হচ্ছে একটি মেয়ে, এখানে হি মিতার জন্য কখনোই বসতে পারে না, এই জন্য এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এই সম্পূর্ণ ভুল হওয়ার কারণে এটাকে আমার অবশ্যই বাছাই করে নিতে হবে। আমি সেটা কিভাবে দেখো ঠিক করেছি, ঠিক আমি যেভাবে আনসারটাকে কারেক্ট করেছি পরীক্ষার হলেও তোমাকে ঠিক সেভাবেই আনসারটা কারেক্ট করতে হবে। প্যাসেজ আকারে থাকবে, প্যাসেজ আকারেই কারেক্ট করবে তোমরা। আমি প্রথম যে লাইনটা ব্যবহার করেছি মিতা ইজ এ গুড গার্ল, দেখো সেই লাইনটা কিন্তু রেখেছি। অর্থাৎ প্রশ্নের যে অংশটুকু শুদ্ধ আছে সে অংশটাও তোমাকে লিখতে হবে, শুধু ভুল অংশটুকু বাদ দিয়ে সেই জায়গায় সঠিক অংশ লিখে তার নিচে আন্ডারলাইন করবে। কিভাবে করেছে একটু খেয়াল করো। এখানে হি ব্যবহার করেছিলাম, এই হিটা ছিল সম্পূর্ণ ভুল। উত্তরের অংশে এসে আমি হি সম্পূর্ণই বাদ দিয়ে দিয়েছি। খেয়াল করো, উত্তরে আছে শি, অর্থাৎ এই হিটাকে চেঞ্জ করে আমি শি লিখেছি এবং উত্তরে ভুলটিকে আমি লিখব না, এবং যেই সঠিক উত্তর লিখেছে আমি তার নিচে আন্ডারলাইন করে দিব, যাতে করে এক্সামিনার বুঝতে পারেন যে তুমি কোন প্রনাউনগুলি চেঞ্জ করে করে লিখেছ। এই জন্য প্রনাউন রেফারেন্সিংয়ে অবশ্যই
পূর্ণাঙ্গ প্রশ্ন উঠাতে হবে এবং প্রশ্নের ওইটুকু অংশ শুধু বাদ যাবে যে অংশটুকু ভুল আছে, সেই ভুলের অংশটুকুকে শুদ্ধ করে তার নিচে আন্ডারলাইন করে চিহ্নিত করে দিতে হবে যে আমি এই অংশটুকু শুদ্ধ করেছি। এই পর্যায়েও আমি তোমাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি, কারো কোনো কমেন্ট আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি প্রবলেম না থাকে সেটাও আমাকে জানাতে হবে। রুল নাম্বার 1 প্রোনাউন রেফারেন্সিং এর উপর যেটা আলোচনা হলো সেটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যদি এটাতে প্রবলেম না থাকে আমরা দ্বিতীয় রুলে যাব। ঠিক আছে, প্রবলেম নেই। আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রবলেম নেই আমি আমার দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। রুল নাম্বার 2, এই পর্যায়ে আমরা দেখব একটু ভিন্ন ধরনের, যে আসলে তেমন কোনো ভুল না, প্রোনাউন ঠিকই আছে কিন্তু এই প্রোনাউনটাকে চিহ্নিত করতে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না, এরকম প্রোনাউন থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব। আগেরটা আমরা দেখেছি যে সম্পূর্ণ ভুল ছিল। আর রুল নাম্বার 2তে দেখো কি আছে, দুইটি সাবজেক্টের প্রোনাউন এক হলে, অর্থাৎ এমন কিছু বাক্য পাওয়া যাবে, এমন কোনো প্যাসেজ পাওয়া যাবে যেখানে দুইজনের প্রোনাউন একই এবং সেটিকে নাউনের সাহায্যে স্পষ্ট করতে হবে। সেই ক্ষেত্রে নাউন ব্যবহার করে সেই প্রোনাউনটিকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমরা একটা নতুন বিষয় এই পর্যায়ে শিখলাম যে প্রোনাউন ক্লিয়ার করার জন্য আমি শুধু আরেকটা প্রোনাউন ব্যবহার করব এটা না, যদি প্রয়োজন হয় সেই প্রোনাউনের পরিবর্তে আমি একটা নাউনও ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পলের দিকে যদি তাকাই তাহলে এই রুলটা আরও বেশি ক্লিয়ার হবে। বলেছি দুইটি সাবজেক্টের প্রোনাউন এক হলে, তাহলে আমরা এই জায়গাটা থেকে খুঁজবো যে দুইটি সাবজেক্ট আসলে কারা আছে এবং সেটার প্রোনাউন কি, সেই পর্যায়ে যেয়ে আমরা এটাকে ক্লিয়ার করব। রহমতুল্লাহ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10. His father's name is Abdullah. He always loves to help others. বলেছে রহমতুল্লাহ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10. রহমতুল্লাহ একটা প্রোনাউন পেলেন, সে হচ্ছে 10ম শ্রেণীর একজন ছাত্র। হিজ ফাদার্স নেম ইজ আবদুল্লাহ, তার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ। তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম, একটা হচ্ছে রহমতুল্লাহ এবং তার বাবা আবদুল্লাহ, দুইজনই পুরুষ এবং তাদের প্রোনাউন হি হবে। এটা কোনো ভুল না, প্রোনাউনের কোনো ভুল এখানে নাই, কিন্তু প্রোনাউনটা আনক্লিয়ার। আমাদের দ্বিতীয় পর্যায়ের যে ভুল সেটাকে আমরা চিহ্নিত করছি যে হি, রহমতুল্লাহর জন্য হি বসবে, আবদুল্লাহর জন্য হি বসবে। এখন এই যে তৃতীয় নাম্বার লাইনে হি অলওয়েজ লাভস টু হেল্প আদার্স, এই শব্দটা বসেছে এখানে রহমতুল্লাহ অথবা আবদুল্লাহ, এই হিটা কার জন্য বসেছে এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এখানে এই হি কি রহমতুল্লাহর জন্য বসেছে নাকি আবদুল্লাহর জন্য বসেছে, এই বিষয়টা ক্লিয়ার না। যেহেতু ক্লিয়ার না, এই জন্য এটার মধ্যে আমাকে নাম ব্যবহার করে বলে দিতে হবে এখানে কি আমি রহমতুল্লাহর কথা বলছি নাকি আবদুল্লাহর কথা বলছি। এই জন্য এই প্রোনাউন হিটাকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি। এবার দেখি যে কি কারণে এখানে চেঞ্জটা হচ্ছে। রহমতুল্লাহ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, এটা প্রশ্নের অংশ, সেটা তোমাকে লিখতে হবে। হিজ ফাদার্স নেম ইজ আবদুল্লাহ, তার বাবার নাম ছিল আবদুল্লাহ। এরপর আমি এটাকে চেঞ্জ করে লিখেছি রহমতুল্লাহ অলওয়েজ লাভস টু হেল্প আদার্স, রহমতুল্লাহ সবসময় অন্যকে সাহায্য করতে ভালোবাসে। এখন কেন এখানে রহমতুল্লাহ নিয়ে আসলাম সে বিষয়টি একটু আলোচনা করা যাক। আমরা প্রথমে শুরু করেছি রহমতুল্লাহ ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, আসলে এখানে রহমতুল্লাহর ঘটনা বলা হচ্ছে। পরবর্তী অংশে তার বাবার নাম বলে রহমতুল্লাহরই একটা পরিচয় দেওয়া হয়েছে যে সে আবদুল্লাহর সন্তান বা ছেলে। এই পরিচয় দেওয়ার পর যেহেতু রহমতুল্লাহর জীবনের ঘটনা বলা হচ্ছে, এই হিটা কিন্তু স্বাভাবিকভাবে রহমতুল্লাহই হবে।
কিন্তু কেউ যখন এটা পড়তে যাবে সেক্ষেত্রে কিন্তু একটু পাজেলড হয়ে যাচ্ছে যে এই হিটা আসলে রহমতুল্লাহর জন্য না আবদুল্লাহর জন্য। এই জায়গায় আমার কাজ যে এইরকম যখন কোনো সিচুয়েশন পেয়ে যাব যে আসলে প্রনাউনটা যে কার জন্য, হি প্রনাউন ঠিক আছে, কিন্তু এটা কার জন্য সেটা আমি ক্লিয়ার হচ্ছে না বিষয়টা, সেই বিষয়টাকে আমি ক্লিয়ার করে দেব এবং এই ক্ষেত্রে আমি নাম ব্যবহার করেও ক্লিয়ার করতে পারবো। আমি উত্তরের অংশে যেভাবে রহমতুল্লাহ নাউন অর্থাৎ নামটা ব্যবহার করে সেটাকে ক্লিয়ার করেছি। তাহলে দুই ধরনের ভুল আমরা পেয়ে গেলাম। প্রথম ধরনেরটার মধ্যে ছিল সম্পূর্ণ ভুল, যে এখানে মিতা নামটা ছিল, সে একটা মেয়ে, তার জন্য কখনো হি বসতে পারে না, এটা ছিল সম্পূর্ণ ভুল। এটা আমি ঠিক করেছি, সি দিয়ে সঠিক শুদ্ধ করে দিয়েছি। এটা একটা পর্যায়ে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা যেটা আলোচনা করলাম যে হি প্রনাউন ঠিক আছে, কিন্তু এখানে দুইটা অবস্থা থাকার কারণে দুইটা নাউন রহমতুল্লাহ এবং আবদুল্লাহ থাকার কারণে বোঝা যাচ্ছে না এটা কি রহমতুল্লাহকে বোঝাচ্ছে নাকি আবদুল্লাহকে বোঝাচ্ছে। এই জন্য এই হিটাকে আমি নাউন দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি এই পর্যায়ে জানতে চাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সুস্পষ্টভাবে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন না থাকে আমাকে নো প্রবলেম লিখতে হবে, তাহলে আমি আমার পরের স্লাইডে যাব। আমরা এইমাত্র যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা প্রোনাউন রেফারেন্সিং আলোচনা করছি। যদি প্রথম যে রুলস আছে বা এই পর্যায়ের যে রুলসটা আছে যদি একেবারেই বুঝতে না পারো, তোমাদের এই ক্লাসটি রেকর্ডের অবস্থায় থেকে যাবে, সমস্যা নেই। তোমরা পরবর্তীতে সেই আলোচনার অংশটুকু শুনলে পরে বুঝতে পারবে যে আসলে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্সিং করব। আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যাই। রুল 3, আগেরটার মতোই অনেকটা, আগেরটার মতোই, কিন্তু এই ক্ষেত্রে আগেরটার 2 নাম্বারটার মধ্যে যেটা ছিল যে এখানে আমরা দুইটা নাউন পেয়েছি, সেই দুইটা নাউনের জন্য একটা প্রনাউন হি ব্যবহার করা হয়েছে। আর এখানে সব কিছুই মোটামুটি ঠিক আছে, যে অধিকতর স্পষ্ট করার প্রয়োজন, যে বারবার বারবার একই শব্দ ব্যবহৃত হচ্ছে, একজনের জন্যই ব্যবহৃত হচ্ছে। 2 নাম্বার রুলসের মধ্যে ছিল দুইজনের জন্য একটা প্রনাউন, এই ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আর এখানে একজনের জন্যই প্রনাউন, কিন্তু সেটাকেও ক্লিয়ার করা প্রয়োজন হলে আমরা সেটা ক্লিয়ার করব। কিভাবে খেয়াল করা বলেছে, প্রনাউন বোঝা গেলেও অধিকতর স্পষ্ট করার প্রয়োজন হলে নাউন ব্যবহার করতে হবে। যে প্রনাউন বোঝা যাচ্ছে এটা তন্ময়কেই বোঝাচ্ছে, আমরা এক্সাম্পল থেকে বুঝবো, কিন্তু অনেকবার প্রনাউন ব্যবহার না করে আরেকবার নামটাকে ব্যবহার করলে সেটা অনেক সুন্দর হয়, আরও বেশি স্পষ্ট হয়। কেমন করে সেটা আমরা ধরবো একটু খেয়াল করো এক্সাম্পলের দিকে। তন্ময় ইজ এ গুড বয়, তন্ময় হচ্ছে খুব ভালো একটা ছেলে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সব সময় সত্য কথা বলে। হি নেভার টেলস এ লাই, সে কখনোই মিথ্যা বলে না। হিজ মাদার ইজ অলসো এ গুড লেডি, তার মাও একজন ভালো মানুষ। হি লাভস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। এখানে হিজ মাদার শব্দটি এসেছে, আমরা খুব ভালো করেই জানি যে তন্ময় হচ্ছে একজন ছেলে, তার প্রনাউন হবে হি, যেহেতু তার ঘটনা বলা হচ্ছে এখানে হি, তো সেই। আবার হিজ মাদার হচ্ছে একজন মহিলাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওনার প্রনাউন হবে শি। তাহলে এই জায়গায় তন্ময় সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ এখানে যে হি ব্যবহার করা হয়েছে এটা তন্ময়কে বোঝাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। কিন্তু আরেকটু ক্লিয়ার করা যায়, কি কারণে এই ক্লিয়ারটা করব সেটা বুঝে নাও। যে একবার প্রথম লাইনে তন্ময় ব্যবহার করা হয়েছে, তারপর বেশ কয়েকটা লাইন ব্যবহার করা হয়েছে প্রনাউন ব্যবহার করে।
এরকম করে যদি অনেকগুলি লাইনে বারবার প্রোনাউন ব্যবহার করতে থাকি, তাহলে ওই তন্ময়ের যে নামটা সেটা এক পর্যায়ে মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়টাকে ক্লিয়ার করার প্রয়োজন। এই জন্য খেয়াল করো আমি কারেক্ট আনসারে কি লিখেছি, তন্ময় ইজ এ গুড বয়, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হি নেভার টেলস এ লাই, হিজ মাদার ইজ অলসো এ গুড উম্যান। তারপরে হি এর জায়গায় তন্ময় ব্যবহার করেছে লাভস টু প্লে ক্রিকেট, একটু তাকে আবার মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। অর্থাৎ আমরা এটা কিন্তু একটা ভালো রাইটিংয়েরও একটা বিষয়। এই প্রোনাউন রেফারেন্সিং থেকে আমরা কি শিখছি, যে আমি যখন কোনো কিছু লিখবো নিজে থেকে, তখন এই বিষয়গুলিকে অনুসরণ করব, যে প্রোনাউনটাকে এইভাবে ব্যবহার না করে এখানে যদি নাউন ব্যবহার করি লেখার ধারাটা আরেকটু ভালো হয়। এই স্কিলটা ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এই প্রোনাউন রেফারেন্সিং। তাহলে এখানে আমরা তন্ময়কে ব্যবহার করেছি। বিষয়টা হচ্ছে এরকম, আমি প্রথম থেকে আবার আসি। গুরুত্বের বিবেচনায় আমরা বলেছি যে অনেকগুলি প্রোনাউন থাকবে, প্রশ্নের দিকে তাকাও, অনেকগুলি প্রোনাউন থাকবে, সেই প্রোনাউনগুলি থেকে আমরা কোনটাকে শুদ্ধ করব। আমার টার্গেট থাকবে 5টি প্রোনাউনকে শুদ্ধ করা। আই রিপিট, অনেকগুলি প্রোনাউন থাকবে প্যাসেজে, সেগুলি আমি খুঁজে বের করব, সেখান থেকে 5টি প্রোনাউনকে আমি ক্লিয়ার করব। সেক্ষেত্রে কোনগুলিকে করব? প্রথম অগ্রাধিকার হবে সম্পূর্ণ ভুল যেগুলি আছে, যে প্রোনাউনগুলি একেবারেই ভুল, সেগুলি প্রায়োরিটি পাবে, সেগুলি খুঁজতে থাকবো। সেগুলি বাছাই করার পর দ্বিতীয় টাইপের খুঁজব, যে একই নাম, একই প্রোনাউন ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে সাবজেক্ট আছে দুইটা, দুইজনের প্রোনাউন হি, এরকম জাতীয় যেগুলি আছে, দ্বিতীয় ধাপে এসে সেগুলি খুঁজব। এরকম করে যদি 5টা হয়ে যায়, তৃতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নাই। প্রথম এবং 2 ধাপে যদি 5টা খুঁজে পাওয়া না যায়, তখন আমরা এই তৃতীয় যে রুল আছে সেটাকে অ্যাপ্লাই করব। এভাবে আমরা 5টা প্রোনাউন ক্লিয়ার করে ফেলব। এখানে রুল নাম্বার 3-এর দ্বিতীয় যে অংশ অর দিয়ে বলেছি, প্রয়োজনে প্রোনাউনের সাথে নাউন যুক্ত করে প্রোনাউনটিকে স্পষ্ট করতে হবে। আমরা প্রথম অংশে দেখেছি যে প্রোনাউন ঠিক আছে, তন্ময়ের জন্য হি বসেছে, কিন্তু অধিকতর স্পষ্ট করার প্রয়োজনে আমরা নামটাকে ব্যবহার করেছি, নাউন ব্যবহার করেছি। আর দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে যে নাউনের সাথে আরেকটি প্রোনাউন যুক্ত করেও কিন্তু এটা ক্লিয়ার করা যায়, সেরকমও অনেক সময় থাকে। সেটা কেমন দেখো, ট্রাভেলিং ইজ গুড ফর নলেজ, ভ্রমণ জ্ঞানের জন্য ভালো, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, এটা আমরা জানি সবাই। বাট সাম পিপল ডু নট লাইক টু ট্রাভেল, কিন্তু কিছু লোক আছে যারা ভ্রমণ করতে পছন্দ করে না। দিস কিপস দেম ল্যাগ বিহাইন্ড, এই বিষয়টা তাদেরকে পিছনে ফেলে দেয়, তারা পেছনে পড়ে থাকে। এখন এই দিস দিয়ে কাকে বোঝাচ্ছে? এখানে ট্রাভেলকে বোঝাচ্ছে, নাকি কিপস দেম ল্যাগ বিহাইন্ড, তাদের যে এই অভ্যাসটা, যে সাম পিপল ডু নট লাইক টু ট্রাভেল, তারা যে পছন্দ করে না, সেটাকে বোঝাচ্ছে? এই দিস দিয়ে তো ট্রাভেলকেও বোঝানো যায়, আবার তাদের যে অভ্যাসটা সেটাকেও বোঝানো যায়। এই জন্য এই বিষয়টাকে ক্লিয়ার করতে হলে আমাকে এই প্রোনাউন, দিস যে প্রোনাউন আছে সেটার সাথে আমাকে একটা নাউন ব্যবহার করতে হবে, দিস অ্যাটিটিউড। অর্থাৎ এটা একটা অভ্যাস, যে অনেকে ভ্রমণ করতে পছন্দ করেন, এটা যার যার অভ্যাস। কোনো কিছু কিছু ব্যক্তি আছেন যাদের এই ভ্রমণ করতে ভালো লাগে না, পছন্দ করেন না, তাদের এটা অভ্যাস, সেই অভ্যাসটাকে এখানে বোঝানো হচ্ছে। এটা এই দিস যেহেতু অভ্যাসের জন্য প্রযোজ্য, ট্রাভেলের জন্য প্রযোজ্য, এটা দিস প্রোনাউনটা অ্যাকচুয়ালি কোনো ভুল না, কিন্তু বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। এই জন্য এটাকে আমি প্রোনাউনের সাথে দিস অ্যাটিটিউড ব্যবহার করে, নাউন প্রোনাউনের সাথে একটা নাউন ব্যবহার করে আরেকটু ক্লিয়ার করলাম, কিপস দেম ল্যাগ বিহাইন্ড। অর্থাৎ এই ধরনের অভ্যাস তাদেরকে পেছনে ফেলে দেয়। তাহলে দেখো আমার এক্সাম্পল যেটা ছিল সেটার সাথে কারেক্ট অ্যান্সারের অর্থগত পার্থক্যটা দেখো। বলেছে ট্রাভেলিং ইজ গুড ফর নলেজ, ট্রাভেলিং জ্ঞানের জন্য খুবই ভালো, কিন্তু কিছু লোক আছে ট্রাভেলিং পছন্দ করে না, এটা তাদেরকে পেছনে ঠেলে দেয়। এই যে এটা তাদেরকে পেছনে ঠেলে দেয়, এটা কোনটা, ট্রাভেলিংটা নাকি অভ্যাসটা? দ্বিতীয় লাইন পরে দেখো যে ক্লিয়ার মনে হচ্ছে, একটু বেশি বোঝা যাচ্ছে, এটাই আমাদের টার্গেট। ট্রাভেলিং ইজ গুড ফর নলেজ বাট সাম পিপল ডু নট লাইক ট্রাভেলিং, দিস অ্যাটিটিউড, কিছু লোক ট্রাভেলিং পছন্দ করে না, এই বদভ্যাস বা এই অভ্যাসটা তাদেরকে পেছনে ঠেলে দেয়। এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমরা এই 3টা রুলস অ্যাপ্লাই করলেই প্রোনাউন রেফারেন্সিং ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এখন
এই তিনটা রুল আমাদের বাস্তবে যে এক্সাম্পল আসবে, যে এক্সারসাইজ আসবে পরীক্ষার হলে, সেখানে ক্লিয়ার করতে হবে। তো এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, যে এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সিং। আমরা এরকম বিষয় কিন্তু আমরা আগেই দেখেছি, যে স্যাম্পল যে কোশ্চেনটা ছিল তোমাদের প্রনাউন রেফারেন্সিং এর উপর, সেটার মধ্যে এই বিষয়টা উল্লেখ করা ছিল, এই প্রশ্নটাই দেওয়া ছিল, সেটাই আমরা এখন সলভ করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমি সেখানে অনেকগুলি প্রনাউন বাছাই করেছিলাম। এখানে কতগুলি প্রনাউন বাছাই করেছে, একটা স্টুডেন্ট কিভাবে প্রনাউন রেফারেন্সিংটা করবে সেটা এখন খেয়াল করবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে। মেনি পিপল থিঙ্ক দ্যাট পভার্টি ইজ এ গ্রেট ইভিল। হু, দেখো হু একটা প্রনাউন পেয়েছি। এইভাবে খুঁজে খুঁজে আমি প্রত্যেকটা প্রনাউনকে প্রথমে খুঁজে বের করব পরীক্ষার হলে। তো সেটাকে আন্ডারলাইন করব না, প্রশ্নের মধ্যে ফোঁটা দিয়ে একটা চিহ্নিত কোনো রকমে একটা চিহ্ন দিয়ে রাখবো, প্রত্যেকটা প্রনাউন বের করব। তারপর সেখান থেকে পড়ে পড়ে বের করব যে কোন প্রনাউনগুলিকে, কোন 5টা প্রনাউনকে শুদ্ধ করা যায়। এখানে যে 5টি প্রনাউনকে শুদ্ধ করার প্রয়োজন, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লাল কালি ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, এখানে হু ব্যবহার করা হয়েছে, হিম, হার, দে, ইট। অনেকগুলি প্রনাউন আছে, উই আছে, ইট আছে, এখানে উই আছে অনেকগুলি, হিম আছে, এগুলি সবগুলি প্রনাউন, কিন্তু সবগুলিকে পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়নি। আমরা যেই নিয়মগুলি এতক্ষণ আলোচনা করলাম, সেই নিয়মের উপর ভিত্তি করে যে অংশগুলিকে আমি বাছাই করেছি, সেগুলি কিভাবে পরিবর্তন হলো এবার দেখে নাও। কেন পরিবর্তন হলো সেটাও বুঝে যাবে। মেনি পিপল থিঙ্ক দ্যাট পভার্টি ইজ গ্রেট ইভিল, এখানে হু ব্যবহার করেছে, হু মেক্স লাইফ এ হেল। এখন এই যে এখানে হু বসেছে, সেটা কিন্তু বসেছে কিসের জন্য? দেখো, পভার্টির জন্য। পভার্টি ইজ এ গ্রেট ইভিল। অনেক লোক মনে করে দারিদ্রতা একটা অভিশাপ বা মন্দ একটা কিছু। হু মেক্স লাইফ হেল, যেটা জীবনকে দুজকের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে, কষ্টের দিকে নিয়ে যায়। এখন এই যে ইভিল শব্দটা, এটা তো একটা বস্তুবাচক শব্দ, ব্যক্তিবাচক হলে তো হু হতো। যেহেতু এটা বস্তুবাচক শব্দ, এটার জন্য হু বসানো যাবে না, বসবে হুইচ। খেয়াল করে দেখো, ঠিক এখানে যেভাবে আনসার দেয়া আছে সেভাবেই তোমাকে আনসারটা পরীক্ষার হলে করতে হবে। এখানে হুইচ ব্যবহার করেছে, অর্থাৎ বস্তুবাচক হলে সেখানে আমরা হুইচ বসাবো। খেয়াল করো, এখানে যে হু ছিল, এই শব্দটা কিন্তু উত্তরের কোনো অংশে আমি বসাইনি, শুধু এই অংশটুকু চেঞ্জ করে হুইচ লিখেছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এই ক্ষেত্রে তোমরা ব্লু পেন ব্যবহার করতে পারো পরীক্ষার হলে। ব্লু পেন ব্যবহার করে তার নিচে আন্ডারলাইন করে দিতে পারো যে এই অংশটুকু আমি চেঞ্জ করে প্রশ্ন থেকে চেঞ্জ করে উত্তরে ব্যবহার করেছি, সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। 1 নম্বর রুলস এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 1 নম্বর রুলে ছিল যে কোনো প্রনাউন যদি সম্পূর্ণ ভুল হলে সেটাকে আমরা অগ্রাধিকার দেব। এখানে হু হচ্ছে ব্যক্তির জন্য বসবে, এটা পভার্টি হচ্ছে বস্তুবাচক বিষয়, এই জন্য এখানে চেঞ্জ হয়ে হুইচ বসেছে। অন দ্য আদার হ্যান্ড, মানি ক্যান মেক দেম ফিল হ্যাপি। এখন বলেছে অন দ্য আদার হ্যান্ড, মানি ক্যান মেক হিম ফিল হ্যাপি। এই যে হিম শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাও ভুল আছে। কারণ কি বলেছে? মেনি পিপল। মেনি পিপল মানে অনেক ব্যক্তি। তো অনেক ব্যক্তির জন্য হিম বসবে না একজনের জন্য হিম বসবে? আমরা জানি কোনো ম্যাসকুলিন জেন্ডার হলে তার পরিবর্তে সিঙ্গুলার যদি হয়, সেটার পরিবর্তে হিম বসতে পারে। কিন্তু এটা তো হচ্ছে প্লুরালে আছে, সিঙ্গুলারে নেই। মেনি পিপল হচ্ছে প্লুরাল, এই জন্য হিম হবে না, এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে দেম। এই দেমের অংশটুকু চেঞ্জ করেছি। এরপরের যে অংশটুকু চেঞ্জ করেছি দেখো, বাট ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। ইফ উই ইনভেস্টিগেট এ পুয়ার ম্যান, আমরা যদি একজন দরিদ্র লোককেও ইনভেস্টিগেট করি, উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, আমরা তার মধ্যে, এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, এই জন্য এই হিমটা কিন্তু ভুল নয়। দেখো এখানে উই, হিম এগুলিকে আমি অ্যাভয়েড করে গেছি, কারণ এগুলি শুদ্ধ, এগুলি পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়।
উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, বাট ইফ উই ডু সেম ফর দ্য রিচ, আমরা যদি একজন ধনীর বেলা এরকম করি, দ্য রিচ বলেছে, হ্যাঁ দ্য রিচ দিয়ে কিন্তু একজন ধনীকে বোঝায় না, এখানে সকল ধনী শ্রেণীটাকে বোঝাচ্ছে। এই জন্য এখানে এই হিমের হ্যাপিনেস ইন হার ব্যবহার করা হচ্ছে। উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হার, হার দিয়ে তো একজনকে বোঝাচ্ছে। ফেমিনিন জেন্ডার সিঙ্গুলার নাম্বারে যদি থাকে সেক্ষেত্রে হার বসবে, কিন্তু এখানে দ্য রিচ দিয়ে কিন্তু একজনকে বোঝাচ্ছে না, পুরো ধনী শ্রেণীটাকে বোঝাচ্ছে, এই জন্য এটার প্রনাউন হবে দেম। এটাও সম্পূর্ণ ভুল ছিল। ফর দিস উই অফেন সে দ্যাট, এখানে উই আমরা প্রায় বলি যে দে আর নট অলওয়েজ হ্যাপি, এটা হচ্ছে একটা বিষয়। দে আর নট অলওয়েজ হ্যাপি, কারা সুখী না, এই দে কিন্তু গরিবদের জন্য হতে পারে, ধনীদের জন্য হতে পারে, যার জন্যই হোক দে তো ভুল না। দে আর নট অলওয়েজ হ্যাপি, তারা সবসময় সুখী না, এটা তো ঠিক আছে, কিন্তু বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। আমরা 2 নাম্বার রুলস যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেটার মধ্যে এখানে চলে এসেছি। 2 নাম্বার রুলসের মধ্যে ছিল যে দুইটা নাউনের জন্য যখন একই প্রনাউন ব্যবহৃত হবে সেক্ষেত্রে আমাকে ক্লিয়ার করে দিতে হবে। এখানে খেয়াল করো, এখানে আমরা প্যাসেজের মধ্যে ধনী লোকও পেয়েছি, দরিদ্রও পেয়েছি, কিন্তু এই দে দিয়ে ধনীদের বোঝাচ্ছে না দরিদ্রদের বোঝাচ্ছে, বিষয়টা ক্লিয়ার না। এটাকে ক্লিয়ার করে আমি কি লিখেছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা দিয়ে বোঝাচ্ছে যে ধনীরা সবসময় সুখী না, এই জন্য এটাকে আমি ক্লিয়ার করেছি। তাহলে এখানে 2 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করা হলো। অ্যাকচুয়ালি তারপরে আসো 3 নম্বরে, অ্যাকচুয়ালি ইট কনসিস্ট ইন কন্টেনমেন্ট। এখন ইট দিয়ে বোঝাচ্ছে এটা সন্তুষ্টতার উপর নির্ভরশীল। দেখো এখানেও ভুল না, আমি বলেছিলাম কখনো কখনো কোনো প্রনাউনকে নাউন দিয়ে ক্লিয়ার করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা সেই নাউন পেয়ে গেছি। তাহলে এই নাউনটা কি, হ্যাপিনেস। এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছে, যে সন্তুষ্টতা কিসের উপর, সুখ কিসের উপর নির্ভরশীল, সুখ সন্তুষ্টির উপর নির্ভরশীল। আমি যদি বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকি তাহলেই আমি সুখী হতে পারবো, এই জন্য এখানে হ্যাপিনেস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের জন্য যে এক্সারসাইজটা আমি করালাম, এখানে আমাদের রুলসের 3টা অংশই অ্যাপ্লাই করার সুযোগ হয়েছে। খেয়াল করে দেখো, প্রথম অংশে ছিল সম্পূর্ণ ভুল, এখানে প্রথম 3টার মধ্যে সম্পূর্ণ ভুল ছিল, সেই ভুলগুলিকে আমি কারেক্ট করেছি। হু এর পরিবর্তে হুইচ, হিমের পরিবর্তে দেম এবং হারের পরিবর্তে দেম ব্যবহার করেছি। দ্বিতীয় নাম্বারটা ছিল হচ্ছে যে দুইটা নাউনের জন্য একই প্রনাউন ব্যবহার করা হয়েছে, এখানে ধনীদের বোঝাচ্ছে দরিদ্রদের বোঝাচ্ছে, দুইটা নাউনের জন্য দে প্রনাউন, কিন্তু এই দেটা আসলে এই পর্যায়ে কাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করা প্রয়োজন, এই জন্য আমি দ্য রিচ বিষয়টাকে নাউন ব্যবহার করে স্পষ্ট করে দিয়েছি যে ধনীরা সবসময় সুখী না। ঠিক একইভাবে 3 নাম্বারটাতে এসে দেখবো আমরা যে ইট কনসিস্ট ইন কন্টেনমেন্ট, ইট দিয়ে এই প্রনাউনটা দিয়ে কাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার না, এই জন্য এর পরিবর্তে আমি একটা নাউন ব্যবহার করেছি, হ্যাপিনেস। আশা করি এই এক্সাম্পল থেকে, এই এক্সারসাইজ থেকে তোমাদের বিষয়টা পরিচ্ছন্ন হয়েছে, ক্লিয়ার হয়েছে। এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন পাঠাতে থাকো, আর আমি আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল হোমওয়ার্ক যেটা দেওয়া হয়, তোমরা যে কাজটি করবে, যে তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলি আছে 18-19 সালের, সেই প্রশ্নগুলিকে অ্যানালাইসিস করবে, সেই প্রশ্নগুলি এক্সারসাইজ করবে। হ্যাঁ, এক্সারসাইজ করে সেগুলি তোমার খাতায় সুন্দর করে, আমি আজকে যেভাবে দেখালাম সেভাবে সুন্দর করে হোমওয়ার্কটাকে প্রথমে কমপ্লিট করতে হবে তোমাকে। কমপ্লিট করার পর তোমাদের উত্তরপত্র দেওয়া আছে, সেই উত্তরপত্রের সাথে মেলাবে, মেলানোর পর যদি কোনো কমপ্লিকেশন সৃষ্টি হয় সেটা আমাদেরকে তোমরা জানাবে, সেটা তোমরা তোমাদের ক্লাসেও জানাতে পারো, অথবা আমার যে ব্যক্তিগত পেজ আছে জাহাঙ্গীর স্যার নামে, সেই পেজেও তোমরা মেসেজ করে আমাকে জানাতে পারো যে এই প্রবলেমটা আমি ফেস করেছি। অনেক সময় দেখা যায় একটা বিষয়ের একাধিক উত্তর হয়, যে দুই পাশে দুইটা প্রনাউন আছে, যে কোনো একটাকে ক্লিয়ার করলে হয়। তুমি দেখা যাবে যে প্রথমটা ক্লিয়ার করেছো, উত্তরে হয়তো বা দ্বিতীয়টা ক্লিয়ার করেছে, সেক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে। এই বিষয়গুলি নিয়ে যদি কোনো কমপ্লিকেশন হয়, এই হোমওয়ার্ক যেটা দেওয়া হলো, সেই হোমওয়ার্ক থেকে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে পার্সোনাল যে মেসেঞ্জার আছে জাহাঙ্গীর স্যার নামে, তুমি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা ইচ্ছা করলে পাঠাতে পারো, অথবা এই মুহূর্তে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আজকের আলোচনার উপর ভিত্তি করে সেই জিজ্ঞাসাটা তোমরা করতে পারো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করছি।
হোমওয়ার্ক সবাই নিশ্চয়ই বুঝেছ, বোর্ডের প্রশ্নগুলি করবে, তোমাদের প্রতিটা এক্সারসাইজ যে বই আছে সেই বইয়ের সাথে তোমাদের উত্তরপত্র প্রোভাইড করা থাকে, সেটার সাথে আপাতত মিলাবে। সেখানে মেলানোর পর যদি তোমাদের কোনো কমপ্লিকেশন সৃষ্টি হয়, বুঝতে না পারো, সেটা আমাদেরকে জানাবে, এবং জানানোর মাধ্যমও বলে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে আমি আমার ক্লাস এই জায়গায় ছেড়ে দেব, পরবর্তীতে ফার্স্ট ইয়ারের ক্লাস হবে। সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছো সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই এই পর্যায়ে। কমেন্টে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, যেহেতু মনে হচ্ছে তোমাদের তেমন কোনো প্রবলেম নেই, তো আজকে আমি এই জায়গায় ছেড়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তোমাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হলো সেটা মনোযোগ দিয়ে খেয়াল করো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। বোর্ড কোশ্চেন 2018 এবং 19-এর প্রনাউন রেফারেন্সিং যেগুলি আছে সেই প্রশ্নগুলিকে তোমরা সুন্দর করে কমপ্লিট করবে, কমপ্লিট করে উত্তরপত্রের সাথে মিলাবে, মেলানোর পর যে সমস্যাগুলি হবে সেটা আগামী ক্লাসে জানাবে। আগামী ক্লাসে আমিও সরাসরি কিছু প্রনাউন রেফারেন্সিং এর এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বেশ কয়েকটা এক্সারসাইজ করব, সেগুলির মাধ্যমে আমরা ওই প্রনাউন রেফারেন্সিং এর যে নিয়মগুলি আজকে শিখলাম সেটা অনেক বেশি পরিচ্ছন্ন করা প্রয়োজন। সেই এক্সারসাইজ না করলে কখনোই ক্লিয়ার হবে না, সেই এক্সারসাইজ আমরা ইনশাল্লাহ করতে থাকবো। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।